ছোট্ট একটি গল্প দিয়ে আমি আমার আলোচনাটা শুরু করছি। একটি গ্রামে একটি বাড়িতে সংসারের যাবতীয় দায় দায়িত্ব অর্পিত ছিল বাড়ির গৃহিণীর ওপরে। সেই গৃহিণী সংসার চালাতো। তার হাজব্যান্ড একজন মার্জিনাল লেবার, প্রান্তিক শ্রমিক, সব সময় সে কাজ পায় না। অপরদিকে তার দুটি সন্তান। কিন্তু গৃহিণী বাড়িতে থেকে প্রত্যেক সময় যখন রান্না করত, যা চাল তিনজনের লাগবে সেই পরিমাণ চাল থেকে এক মুষ্টি চাল সরিয়ে রাখত। এরকম করে দীর্ঘ 6 মাস 7 মাস সে দুবেলা খাবার থেকে মুষ্টি মুষ্টি করে চাল সরিয়ে এক হাঁড়িতে জমিয়েছে। 6-7 মাস পর হঠাৎই গ্রামের এক বাড়ির কিছু চালের প্রয়োজন পড়ল এবং সে মহিলার কাছে এসে চাল চাইল এবং বলল যে আমার একটা ছোট্ট ছাগল ছানা আছে, যা আমি তোমাকে দেব, তুমি যদি আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ চাল দিতে পারো। কারণ বাজার থেকে আনার মতো সময় আমার নেই, যে কোনো কারণেই হোক তার কাছ থেকে চালের বিনিময়ে তার ছাগল ছানাটা সে দিতে চাইছে। তা ওই গৃহিণীর কাছে যে চালটুকু ছিল সে দিয়ে দিল এবং তা বাজার মতে প্রায় সমতুল্য। এই চাল দিয়ে সে ছাগল ছানাটা ক্রয় করল। ছাগল ছানা একটি প্রাকৃতিক প্রাণী এবং সে জগৎ থেকে, প্রকৃতি থেকে তার খাবার সংগ্রহ করে ধীরে ধীরে বেড়ে উঠল। কিছু নতুন ছাগল ছানার জন্ম হলো। এভাবে তার কয়েকটি ছাগল তৈরি হলো 1-1.5 বছরের। এই মহিলা সেই ছাগলগুলোকে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিল এবং ছোট্ট একটি গরু কিনে নিয়ে আসলো এবং বাড়িতে রেখে সেটাকেও প্রাকৃতিক পদ্ধতিতে, যেহেতু প্রাকৃতিক প্রাণী, প্রাকৃতিক পদ্ধতিতে খাবার দাবার খাইয়ে ওকে বড় করলো। কিছু সময়ের মধ্যেই তার একটা বাছুর হলো এবং সে দুধ দিতে শুরু করলো এবং সে দুধ সে খাচ্ছে আর কিছু বিক্রি করছে। এই যে অবস্থাটা, ধীরে ধীরে তার গরুর পরিমাণটা বাড়ল, কারণ দুধ বিক্রি করে সে ঘি বানাচ্ছে, মাখন বানাচ্ছে, 2-1টা সন্দেশ বানাচ্ছে, 2-4টে সন্দেশ বানাচ্ছে এবং সে এভাবে ধীরে ধীরে সে যা ইনকাম করছে তা সে আবার বিনিয়োগ করছে এবং ছোটখাটো ভাবে ও সময়ের সাথে সাথে একটা ভেরি স্মল বাট স্টেবল একটা এন্টারপ্রাইজ তৈরি করে ফেলছে। এতে আমরা কি দেখলাম যে এই হাউসহোল্ড, তার বাড়ি থেকে, হাউসহোল্ড ওয়াইফ বাড়িতে থেকে কিছু না থেকে এরকম ধীরে ধীরে একটা এন্টারপ্রাইজ সে তৈরি করতে পারে। এখানে থেকে আমরা কি শিখলাম? আমরা জানলাম প্যাসিভ সেভিং, অর্থাৎ যে সেভিংসটা আমার ইনকাম থেকে ডাইরেক্টলি জেনারেট হলো না, যেমন মুষ্টি মুষ্টি করে চাল সেটা জমিয়ে সে তা ইনভেস্ট করলো, অ্যাসেট ক্রিয়েট করলো।
অ্যাসেট ক্রিয়েট করা মানে সে একটা ছাগলছানা কিনে নিয়ে আসলো, এটা অ্যাসেট ক্রিয়েশন হলো। এবং সেই অ্যাসেট থেকে যা আয় হলো সেটাও রিইনভেস্ট করলো, এরপরে যে ওর বৃদ্ধিটা হচ্ছে, ওর যে গ্রোথ হচ্ছে, তাকে বলছে ইনভেস্টমেন্ট লেড গ্রোথ। আর প্রত্যেকটা ক্ষেত্রে ও একটা ভ্যালু এডিশন করছে। যেমন দুধ থেকে মাখন তৈরি করলো, দুধ থেকে সন্দেশ তৈরি করলো, এটা ভ্যালু এডিশন, ভ্যালু অ্যাডেড গ্রোথ। সো অতএব তোমরা বুঝতে পারছো যে অর্থনীতি বিষয়টা কি। এটা একটা ব্যক্তির জীবনে যেরকম ঘটতে পারে, ঠিক একটা দেশের, একটা বিশ্বের মধ্যেও ঠিক একই পদ্ধতিতে তা রান করানো যায়, যদি এর স্বাভাবিক ছন্দটা আমরা ধরতে পারি। অর্থনীতি হচ্ছে এমন একটা বিষয় যেখানে বিভিন্ন ধরনের ফোর্স বা শক্তি তৈরি করা হয় এবং সেই শক্তিগুলো বিভিন্ন দিকে ফ্লোট করতে দেওয়া হয় এবং সেই শক্তিগুলো একত্রিতভাবে গোটা সমগ্র অর্থনীতিকে, ইকোনমিকে, দেশকে উপরে তুলে ধরে। তাহলে যেই গৃহিণী 1 টাকাও সেভিংস ছিল না, সে একটা স্টেবল বাট ভেরি ভেরি স্মল এন্টারপ্রাইজ তৈরি করতে পারে যদি কিছু সেভিংস থাকে এবং তা সঠিক পদ্ধতিতে চ্যানেলাইজ করা যায়, তবে অর্থনীতির সার্থকতা তৈরি হয়। অন্যথায় শুধুমাত্র কিছু প্যারামিটারের সাপেক্ষে আমরা কোনো কিছু সঠিকভাবে বলতে পারি না। যেমন যদি আমি বলি আমার দেশের জিডিপি খুব বেশি, কিন্তু জিডিপি গ্রোথ রেট এটা তো একটা বিষয়ের উপর নির্ভর করে না, এটা মূলত নির্ভর করে ইনভেস্টমেন্টের উপরে। এবার আমি ইনভেস্টমেন্টের কথাটা কেন বলছি এখানটায়? ইনভেস্টমেন্টের কথাটা বলছি এ কারণে, কারণ জিডিপিতে বিভিন্ন সেক্টরে যে প্রোডাকশন হচ্ছে, যে ভ্যালু এডিশন হচ্ছে, সেগুলোকে জিডিপিতে কাউন্ট করা হয়। এবং সেই প্রোডাকশনগুলো কোথা থেকে আসে? ইনভেস্টমেন্ট থেকে আসে। সো ইনভেস্টমেন্ট জিডিপির একটা অন্যতম কারণ। তাহলে ইনভেস্টমেন্ট আমার দরকার। তাহলে ইনভেস্টমেন্ট যদি আমি এভাবে দেখি, একটি ক্লাসে 50 জন ছাত্র আছে, দুটি ছেলে 100-তে 100 পেয়েছে, বাকি ছেলে মেয়েগুলো যদি খুব কম নাম্বার 2, 1, 5, 0 পেয়ে থাকে এবং গড় করি, তবে কিন্তু আমার গড়টা একটু অনেকটা বেশি হবে, যা কিন্তু আসলে ওই সমগ্র ক্লাসের পারফরমেন্সকে বোঝায় না। এটা কিন্তু একটা ভারসাম্যহীনতা অবস্থা, অর্থাৎ ইনইকুয়ালিটি। জিডিপি বৃদ্ধি একমাত্র ইন্ডিকেটর হতে পারে না, কারণ সেখানে ভারসাম্যহীনতা রয়েছে কিনা সেটা আগে দেখতে হয়। তাহলে আমাদের দেশকে উন্নত করে নিতে হলে যে বিষয়গুলোর উপর আমাদের বিশেষভাবে নজর দিতে হবে, তা হচ্ছে আমাদের বাজেটের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে। বাজেটে আমাদের একটা নিশ্চয়ই অবজেক্টিভ থাকতে হবে, আমাদের উদ্দেশ্য থাকতে হবে। কারণ যে কোনো অ্যাক্টিভিটির, যদি তুমি রেশনাল হও, যে কোনো অ্যাক্টিভিটির একটা উদ্দেশ্য থাকে, অবজেক্টিভ থাকে। সেই অবজেক্টিভগুলোকে পূর্ণ করতে হলে তোমার তাদের মধ্যে কিছু কিছু বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, প্রায়োরিটি। আর
অবজেক্টিভগুলোকে বাস্তবায়িত করতে হলে তোমাকে কিছু স্ট্র্যাটেজি নিতে, আর এই স্ট্র্যাটেজিগুলো ওর পরেই তোমার দরকার পড়বে রিসোর্সেস। তাহলে একটা বাজেটে সুন্দরভাবে অবজেক্টিভ থাকতে হয়, প্রায়োরিটিস থাকতে হয়, স্ট্র্যাটেজি থাকতে হয়, আর রিসোর্স থাকতে হয়। তখন পূর্ণাঙ্গভাবে আমি বাজেটটাকে দেখে তার সম্বন্ধে আলোচনা করতে পারব। আমার প্রথম গল্প থেকে আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে কোন বিষয়গুলোর উপর আমাদের নজর দিতে হবে, যদি একটু গভীরভাবে ভাবতে পারি। যদি আমি সেই গৃহিণীর হাতে কিছু টাকা তুলে দিতে পারি, তবে তার পক্ষে এই গোটা সিস্টেমটা চালানো খুব স্বাভাবিকভাবেই সহজতর হয়ে উঠবে। এই টাকাটা আসবে কোথা থেকে? আসবে বাজেট থেকে। এই বাজেট থেকে টাকা দুদিকে চলে যায়। একটা ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবলকে স্টেবিলাইজ করার জন্য, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, আর একটা আমরা বলতে পারি হাউস হোল্ড স্ট্যাবিলিটি। ক্যাপিটাল ইন্টেন্সিভ এক্সপেন্ডিচার, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট লেড গ্রোথ, যেটা আমি আমার গল্পে বলেছি, ইনভেস্টমেন্ট লেড গ্রোথ, সেটা মিড টার্মে আমাদের সাহায্য করে। কিন্তু বর্তমানই তো আসল। বর্তমানে আমার প্রত্যেকটা নাগরিক কি অবস্থায় আছে, কি ভাবছে, কি করছে, সেটাই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেটা হাউসহোল্ড স্ট্যাবিলিটির মধ্যে রয়েছে। হাউসহোল্ড স্ট্যাবিলিটি অর্থাৎ আমার গল্পে সেই মেয়েটি, যে রাধা বা রুকসানা সেই নির্দিষ্ট গ্রামে বসবাস করে এবং তার সংসারকে অর্থনীতির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার বুদ্ধি বা র্যাশনালিটিকে বাড়ানোর জন্য শিক্ষার প্রয়োজন, শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ প্রয়োজন, অ্যালোকেশন বেশি পরিমাণে হওয়া প্রয়োজন। যদি বাজেটে থেকে থাকে তাহলেই তোমরা সহজেই বুঝতে পারবে সেই রাধা বা রোকসানার জীবন সহজতর হচ্ছে কিনা। তার স্বাস্থ্যের উন্নতির জন্য যদি সরকারি সাহায্য থেকে থাকে, তবে সেই রাধা বা রোকসানার সেই ছোট, যদিও খুবই ছোট কিন্তু স্টেবল এন্টারপ্রাইজ তৈরি করতে নিশ্চয়ই সাহায্য করে। সেটা আমার বাজেটে আছে কিনা। হাউসহোল্ড স্টেবিলিটি খুব 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 ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতবর্ষ কিন্তু মূলত যে গ্রোথ হয় তা কনজামশন লেড গ্রোথ, অর্থাৎ ভোগ দ্বারা সেই গ্রোথ বেশি নির্ধারণ। গ্রোথ ভোগের মাধ্যমে করতে হলে আমাকে তো ইনকাম বাড়াতে হবে, রিয়েল ইনকাম আর অ্যাসেট ফরমেশন। যেমন ভাবে আমার গল্পের গৃহিণী সেই একটি ছাগল কিনেছিল, অ্যাসেট ক্রিয়েশন করেছিল, তাহলে যদি সে কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে পড়ে, ডেট চলে আসে তার জীবনে, ঋণ করতে হয় তাকে বিভিন্ন সংসার চালাতে হলে, তাহলে ওকে ছাগলটাকে ওর বিক্রি করে ওর সেই সমাধানটা করতে হবে। ও তখন সেই লো এন্টারপ্রাইজ বা তোমার ছোট্ট যে ওর গ্রোথ ও করেছে সেটা করা সম্ভব হতো না। তাহলে সরকারের অবশ্যই কিছু খরচ রেভিনিউ এক্সপেন্ডিচার থেকে হওয়া উচিত। রেভিনিউ এক্সপেন্ডিচার
রেভিনিউ এক্সপেন্ডিচার মানে যেখান থেকে আমি টাকা জনসাধারণের হাতে তুলে দেব, এবং সেই টাকা যাতে জনসাধারণ সঠিকভাবে ইউজ করতে পারে এবং তার কোনো ঋণগ্রস্ত অবস্থায় না পড়ে, তার জন্য আমাকে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অবশ্যই বেশি পরিমাণে বিনিয়োগ করে বা অ্যালোকেশন করে আমাকে সেই চিন্তা থেকে সেই হাউসহোল্ডকে মুক্ত করতে হবে, যাতে তার স্বাভাবিকভাবে তার অর্থনীতির গতি সে চালিয়ে যেতে। তাদের এরকম বাজেটে এরকম প্রজেক্ট থাকতে হবে যাতে তা কাজের সুযোগ বাড়ায়, স্থায়ী কাজের সুযোগ বাড়ায়। শুধুমাত্র টেম্পোরারি বা এখনকার ভাষায় যাকে আমরা গিগ ইকোনমি বলি, অনিশ্চয়তায় ভরা জীবন, তার সাপেক্ষে কিন্তু দেশের সামগ্রিক উন্নয়ন হওয়া সম্ভব নয়। দেশের গতিকে অবশ্যই স্টেবিলাইজ করা দরকার। সেই অবস্থা থেকে বার হতে হলে আমাদের কাজের সুযোগ দিতে হবে এবং সেই কাজ থেকে যাতে সে ইনভেস্টমেন্ট করতে পারে, ইনকামটা এতটা হতে হবে যে সে কিছু হলেও ইনভেস্টমেন্ট করতে পারে। সেই ইনভেস্টমেন্ট করার জন্য সরকারকে নজর দিতে হবে, উৎসাহিত করতে হবে, ম্যান্ডেটরি করতে হবে। কেন করতে হবে? আমার সেই গল্পের গৃহিণীর মতো। তাহলে সেভিংস থেকেই তো আলটিমেটলি ইনভেস্টমেন্ট আসে। তাহলে তার কিছু অংশ সে যাতে সেভ করতে পারে এবং সেই সেভ করা অংশটি, টাকাটুকু যাতে আবার নতুনভাবে কাজের সুযোগ বাড়াতে পারে জনসাধারণের, সেরকম সেক্টরে ইনভেস্ট হয়, সে দিকটাকেও সরকারকে দেখতে হয়। অর্থাৎ এখান থেকে দুটি ম্যাক্রো ইকোনমিক প্যারামিটারের কথা উল্লেখ যদি আমি করি, তবে সেভিংস রেটকে বাড়াতে হবে, লোন করার রেটকে কমাতে হবে। তাহলে আমাদের এই সিস্টেমটা রান করতে শুরু করবে। এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমাদের দেশ একটা ডেট টু জিডিপি রেশিও যাকে বলবো আমি, মানে জিডিপির সাপেক্ষে ডেট কতটা, ঋণ কতটা জিডিপির, যদি আমরা এই প্যারামিটারটাকে দেখি, ডেট টু জিডিপি রেশিও, এটা কিন্তু খুব বেশি কথা বলে না, শুধু বলে জিডিপির সাপেক্ষে কতটা ডেট। 41.3% অফ জিডিপি, এটা মার্চ 2025 এর, এটা আমার ডেট। অপরদিকে 106%-এর উপরে আমার অ্যাসেট ক্রিয়েশন। তাহলে এখান থেকে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে ডেটটা কমই আছে এবং সেখানে কোনো ডেট ক্রাইসিস নেই, ঋণের কোনো ক্রাইসিস নেই এবং দেশ ভালো অবস্থায় চলছে। কিন্তু সত্যি কি তাই? ভারতবর্ষের পুয়ার পিপল, মিডল ইনকাম গ্রুপ এবং যারা সততার পথে অনেস্টলি নিজের সংসারকে চালিয়ে যেতে চায়, সেই গ্রুপ, সেই দল, তারা কি টিকে থাকার অবস্থায়? কারণ তাদের উপরে যদি গোটা ভারতবর্ষের সাপেক্ষে যদি সরকারের রেভিনিউ এক্সপেন্ডিচার বেশি না হয়, স্বাভাবিকভাবেই সে ডেট ট্র্যাপে পড়ে যাচ্ছে। সে কিছু হয়তো সেভিংস করছে, কিন্তু তার ঋণ বেশি হওয়ার কারণ তার সংসার সামাল দিতেই তার ঋণ স্বাভাবিকভাবে বেশি হচ্ছে। আলটিমেটলি নেট সেভিং গ্রোথ অফ হাউসহোল্ডস অফ ইন্ডিয়া, এটা কিন্তু পড়ে যাচ্ছে, আর এটা আরবিআই রিপোর্ট থেকে জানা গেছে। সুতরাং এটা চিন্তার বিষয়। কেন পড়ছে? কারণ ভারতবর্ষের রেভিনিউ এক্সপেন্ডিচার, শুধু যেসব জায়গায় আমাদের স্যালারি বা অন্য কিছু ক্ষেত্রে সরকারের খরচ হয়, ঋণের টাকা শোধ করতে, এসব টাকা খরচ করতে যা শেষ হয়ে যায়, সেখান থেকে খুব কম, কোথাও বা নেই, সাধারণ মানুষের হাতে এসে পৌঁছায়। তাহলে আমরা যদি ভালো করে দেখতে পারি এই ডেট টু জিডিপি রেশিও, তাহলে আমরা দেখব যে থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া থেকে আমরা অনেক
কমে আছে আমাদের ডেট, এটা আমরা বলতে পারি। কিন্তু যদি ফ্লো কনসেপ্ট দেখি, ফ্লো কনসেপ্ট, তাহলে কিন্তু এটা বলা খুব কঠিন। ওদের কি কি কারণে থাইল্যান্ডে বা চীনে বা মালয়েশিয়ায় জিডিপি গ্রোথ, ঋণ, ডেট বেশি, তারা অ্যাসেট ক্রিয়েশন করছে, ডেট দিয়ে অ্যাসেট ক্রিয়েশন করছে। আমাদের এখানে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। এই ক্রাইসিস ভবিষ্যতের পক্ষে খুব ভয়ানক, কারণ হাউসহোল্ডকে বাদ দিয়ে আমি গোটা অর্থনীতিকে উপরে তুলে ধরতে পারবো না। ইকোনমিক্স কখনোই বলে না কোনো একটি নির্দিষ্ট সেক্টর, কোনো নির্দিষ্ট গ্রুপকে আমি উপরে তুলে সার্বিকভাবে আমি দেখাতে পারি না আমার অর্থনীতি সার্বিক উন্নয়ন। ঠিক একই রকমভাবে একটা ক্লাসের দুটি ছেলে যদি 100-তে 100 নাম্বার পায়, বাকি ছেলে যদি 2 বা 3 বা 0 পায়, আমি গড়ে আমার ক্লাসের পারফরমেন্স অনেক উঁচুতে দেখাতে পারি, কিন্তু এটা সত্য প্রকাশ করে না। ধন্যবাদ আমার এই ক্ষুদ্র বক্তব্য শুনবার জন্য।